বসুন, দয়া করে বসুন, দয়া করে বসুন। মাননীয় সদস্য, এইভাবে কথা বলা যায় না সংসদে। ক্ষমতার চেয়ার সত্যি অদ্ভুত এক জিনিস, যে চেয়ারে বসলে দায়িত্ববোধ ও ক্ষমতা আপনা আপনি চলে আসে। তেমনই ক্ষমতার দাপটে চুরমার প্রভাবশালী মন্ত্রীকেও ছাড় দিলেন না স্পিকার হাফিজ। ফাটালো চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতা কি নিয়মের চেয়ে বড়? যখন একজন প্রভাবশালী মন্ত্রী তার জীবনের প্রথম ভাষণের আবেগ নিয়ে সংসদে দাঁড়ালেন, তখন সবাই ভেবেছিল স্পিকার হয়তো একটু নমনীয় হবেন। কিন্তু না, নিয়মের প্রশ্নে যিনি পাহাড়ের মতো অটল, তিনি কাউকে ছাড় দিলেন না। মাঝপথে বন্ধ হয়ে গেল মন্ত্রীর মাইক্রোফোন। পুরো সংসদ তখন নিথর। কে এই লৌহ মানব, যার কাছে রাষ্ট্রের নিয়মের বাইরে 1 ইঞ্চি জায়গা নেই? আজ দেখুন সেই লোমহর্ষক মুহূর্ত, যখন ক্ষমতার দাপট ধুলোয় মিশে গেল সংসদের কঠিন শৃঙ্খলার কাছে। কে এই লৌহ মানব স্পিকার হাফিজউদ্দিন? স্পিকারের দায়িত্ব গ্রহণের পর তার ক্ষমতার অপব্যবহার না করে যে দৃষ্টান্ত সৃষ্টি করলেন তিনি, তা নিয়েই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি কয়েকদিন আগের। জাতীয় সংসদের অধিবেশন চলছে, চারিদিকে যেন পিনপতন নীরবতা। ঠিক সেই মুহূর্তে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার যখন মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে একটি প্রশ্ন তুললেন, তখন কেউই ভাবেনি এ সাধারণ প্রশ্নটি এক ঐতিহাসিক ঘটনার জন্ম দিতে চলেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উত্তর দিতে দাঁড়ালেন। তার চোখে মুখে স্পষ্ট ছিল এক ধরনের আবেগ, কারণ এটাই ছিল মহান জাতীয় সংসদে তার প্রথম বক্তব্য। সেই আবেগঘন মুহূর্তে তিনি স্মরণ করতে চাইলেন তার রাজনৈতিক গুরু, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। বলতে চাইলেন তার স্বপ্নের কথা, তার আদর্শের কথা। কিন্তু হয়তো তিনি ভুলে গিয়েছিলেন তিনি এমন একজনের সামনে দাঁড়িয়ে আছেন যার কাছে সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধি সবশেষ কথা। বলছি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের কথা। তিনি নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু নিয়মকানুনের বেলায় নিজ দল আর অন্যান্য দলে কোনো তফাৎ করেননি স্পিকার। কারণ সংসদের এ চেয়ারে যিনি বসেন তিনি কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শ। হাফিজউদ্দিন আহমেদের লৌহমানব পরিচয় আরও উজ্জ্বল হয়ে ওঠে। যদি আমরা তার ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, তবে একটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই সে মানুষ যিনি আজ নিজের জীবনের সবচেয়ে কঠিন শোকের সময় পার করছেন। মাত্র কিছুদিন আগে তার দীর্ঘদিনের জীবনসঙ্গিনী স্ত্রী দিলারা হাফিজ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। কিন্তু এত বড় ব্যক্তিগত ট্র্যাজেডিও তাকে তার দায়িত্ব থেকে এক চুলও সরাতে পারেনি। নিজের কান্নাকে ঘরের কোণে জমা রেখে ঠিক সময় তিনি এসে বসেছেন স্পিকারের চেয়ারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে মানুষের নিজের জীবনের এত বড় ক্ষতিও তাকে বিচলিত করতে পারেনি। তার সামনে একজন মন্ত্রীর সামান্য আবেগ টিকবে না, এটাই স্বাভাবিক। তিনি যেন আমাদের শিখিয়ে দিলেন রাষ্ট্র কারো ব্যক্তিগত আবেগে চলে না, রাষ্ট্র চলে বিধিবদ্ধ নিয়মে, সংবিধানের কাঠামোতে। সেদিনও তাই হলো। মন্ত্রী যখন তার স্বপ্নের কথা বলতে গিয়ে অতিরিক্ত 1 মিনিট সময় চাইলেন, স্পিকারের কণ্ঠে কোনো দ্বিধা ছিল না। অত্যন্ত ভদ্র কিন্তু পাথরের মতো দৃঢ় কণ্ঠে তিনি বললেন না। তিনি মন্ত্রীকে সতর্ক করে দিয়ে বললেন, সংসদের নিজস্ব রীতিনীতি আছে যা আমরা ভঙ্গ করতে চাই না। যা ছাপা হয়েছে আপনাকে কেবল সেটাই পড়তে হবে। কথা বলার অনেক সুযোগ আছে, কিন্তু এখন নয়। মন্ত্রী আবার অনুরোধ করলেন, মাননীয় স্পিকার, মাত্র 1 মিনিট। কিন্তু স্পিকারের সিদ্ধান্ত বদল হল না। এমনকি তিনি গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্যকেও অপ্রয়োজনীয় কথা না বলতে বললেন। আর সেই অপ্রয়োজনীয় কথাটি কী ছিল জানেন? এমপি সাহেব স্পিকারের স্ত্রীর মৃত্যুর জন্য সমবেদনা জানাতে চেয়েছিলেন, কিন্তু সেই মুহূর্তেও স্পিকার স্পষ্ট করে দিলেন, এই সংসদ জনগণের করের টাকায় চলে। এখানে প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হয়। ব্যক্তিগত গল্প বলার জন্যই এ মঞ্চ নয়। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় বিচ্ছেদ কোনটি? নিঃসন্দেহে জীবনসঙ্গিনীকে হারানো। তবু আমরা দেখেছি এই স্পিকার তার ব্যক্তিগত জীবনের ভয়াবহ শোকের মধ্যেও সংসদীয় দায়িত্বকে অবহেলা করেননি। যে সময় একজন মানুষ ঘরে বসে নিঃশব্দে কাঁদার কথা, সেই সময় তিনি কালো কোট গায়ে জড়িয়ে স্পিকারের উঁচু চেয়ারে এসে বসেছেন। কেন? কারণ তিনি জানেন তার ব্যক্তিগত কান্নার চেয়েও রাষ্ট্রের প্রতিটি সেকেন্ডের মূল্য অনেক বেশি। এটি কেবল দায়িত্ব নয়, এটি একটি আদর্শের লড়াই। যখন তিনি নিজের শোককে পাথর বানিয়ে পাথরের মতো শক্ত হয়ে মন্ত্রীর মাইক্রোফোন বন্ধ করার নির্দেশ দেন, তখন আমরা বুঝতে পারি যে মানুষ নিজের জীবনের সবচেয়ে বড় আবেগকে সংবরণ করতে পারে। তার সামনে অন্য কোনো রাজনৈতিক আবেগ বা ব্যক্তিগত স্মৃতির স্থান থাকে না। তার নির্লিপ্ততা নিষ্ঠুরতা নয়, বরং এটি রাষ্ট্রের প্রতি চরম আনুগত্যের এক অনন্য নিদর্শন। এমন মানসিক দৃঢ়তা, এমন কঠোর আত্মসংযম কেবল একজন প্রকৃত লৌহমানব স্পিকারের পক্ষেই দেখানো সম্ভব। এরপর মন্ত্রী যখন গল্প বাদ দিয়ে প্রশ্নের জবাবে দীর্ঘ উত্তর দিতে শুরু করলেন, তখনই ঘটল সবচেয়ে বড় অবাক কাণ্ড। স্পিকার মাইক্রোফোনটি নীরবে বন্ধ করে দিলেন, কারণ তিনি অতিরিক্ত বড় উত্তর বললে অন্য সংসদ সদস্যরা প্রশ্ন করার সুযোগ পায় না। গাইবান্ধার 2316 জন মুক্তিযোদ্ধার ভাগ্য এবং তাদের ভাতার ভবিষ্যৎ ঝুলেছিল সেই প্রশ্নের উত্তরের উপরে।
মঞ্চে যদি আবেগের সময় নষ্ট করতেন তবে হয়তো অন্য অনেক সংসদ সদস্য তাদের প্রশ্ন করার সুযোগ পেতেন না। গাইবান্ধা সদর ৩৩৮, সাঘাটা ৬৩৫, গোবিন্দা ২৭১। এই সংখ্যাগুলো কেবল সংখ্যা নয়, এগুলো বীর মুক্তিযোদ্ধাদের অধিকার। স্পিকার চাইলেন সে অধিকারের কথা আগে আসুক, আলোচনা হোক। স্পিকারের এমন আচরণে পুরো সংসদে এক শক্তিশালী বার্তা পৌঁছে গেছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা জানি একজন স্পিকারের সবচেয়ে বড় পরীক্ষা হল নিরপেক্ষতা। তিনি সরকারি দলের কিনা তা বড় কথা নয়। তিনি যখন ওই চেয়ারে বসেন তখন তিনি কেবলই একজন বিচারক। আমরা প্রায় দেখি সংসদ কক্ষে হর্ষগোল, শোরগোল আর উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়, কিন্তু এই লৌহমানব স্পিকার যেভাবে দৃঢ় হাতে হাতুড়ি পিটিয়ে পুরো কক্ষকে শান্ত করেন এবং এমপিদের পর্যন্ত নিয়ম মানতে বাধ্য করেন, তা আমাদের সংসদীয় ইতিহাসে সত্যি এক বিরল দৃষ্টান্ত। তিনি কখনো নিজেকে কোনো বিশেষ দলের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেননি, বরং প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করেছেন সংসদের প্রকৃত অভিভাবক হিসেবে। তাই প্রশ্ন উঠতেই পারে, স্পিকারের এই কঠোর রূপকে আপনার কাছে রুড মনে হয়েছে, নাকি মনে হয়েছে এটাই প্রকৃত গণতন্ত্রের সৌন্দর্য, যেখানে নিয়মই সবার উপরে? কারণ একজন মানুষ যখন নিজের ব্যক্তিগত শোককে তুচ্ছ করে রাষ্ট্রের সেবায় নিজেকে নিয়োজিত করেন, তখন তার প্রতিটি সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোই আমাদের নাগরিক দায়িত্ব। হাফিজের যে ব্যাকগ্রাউন্ড, তাতে বিপদে শক্ত থাকাই তার জন্য স্বাভাবিক। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল ও বহুমাত্রিক ব্যক্তিত্ব। কর্মজীবনের শুরুতে তিনি ছিলেন পাকিস্তানি আর্মির একজন পেশাদার সামরিক কর্মকর্তা, কিন্তু ১৯৭১ সালে দেশ মাতৃকার টানে তিনি বিদ্রোহ করে ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে তার অসীম সাহসিকতা ও রণকৌশলের স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভোলা ৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় বাণিজ্য ও জলসম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করেছেন। রাজনীতি ও সামরিক জীবনের পাশাপাশি তিনি একজন সফল ফুটবলার হিসেবেও পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনেও নীতি ও আদর্শের প্রশ্নে তিনি আপোষহীন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধারে বীর মুক্তিযোদ্ধা, দক্ষ প্রশাসক ও প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসেবে হাফিজউদ্দিন আহমেদ মানুষের কাছে এক শ্রদ্ধেয় নাম। সংসদের মঞ্চে তিনি যেন আবারও মনে করিয়ে দিয়েছেন, আবেগ দিয়ে দেশ চলে না, দেশ চলে নিষ্ঠা ও নিয়মের শৃঙ্খলায়। এই লৌহমানব না থাকলে হয়তো আমাদের সংসদ কেবল শোরগোলের একটি মঞ্চে পরিণত হতো। আমরা প্রায়ই অভিযোগ করি সংসদে কাজের চেয়ে কথা বেশি হয়, তথ্যের চেয়ে ব্যক্তিগত প্রশংসায় যেন বেশি গুরুত্ব পায়। কিন্তু সেদিন আমরা এক ভিন্ন দৃশ্য দেখলাম। যখন হাফিজউদ্দিন আহমেদ স্পিকার হিসেবে মন্ত্রীকে থামিয়ে দিলেন, তখন তিনি শুধু একজন মন্ত্রীকে থামাননি, তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, এই সংসদ কোনো ক্লাবঘর নয়। এখানে উচ্চারিত প্রতিটি শব্দের পেছনে রয়েছে জনগণের করের টাকা। একজন মন্ত্রীর দীর্ঘ ভূমিকা মনে হতে পারে অন্য কোনো সংসদ সদস্যের প্রশ্ন করার সুযোগ হারিয়ে যাওয়া। গাইবান্ধার মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে যে সময়টি বরাদ্দ ছিল, তা যদি অপ্রয়োজনীয় কথায় ব্যয় হয়ে যেত, তাহলে হয়তো সাঘাটা ও ফুলছড়ির বীর মুক্তিযোদ্ধাদের সঠিক হিসাবটাই আড়ালে থেকে যেত। সে মুহূর্তে স্পিকার যেন একজন দক্ষ ট্রাফিক পুলিশের মতো দায়িত্ব পালন করলেন। তিনি নিশ্চিত করলেন কোনো বড় গাড়ি অর্থাৎ ক্ষমতাধর মন্ত্রী এসে ছোট গাড়িগুলোর অর্থাৎ সাধারণ সংসদ সদস্যদের পথ আটকে না দাঁড়ায়। এ ধরনের কঠোর শৃঙ্খলা যদি প্রতিটি সংসদ অধিবেশনে বজায় থাকত, তাহলে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র আজ বিশ্বের সামনে এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠতে পারত। তিনি সেদিন কেবল একজন মন্ত্রীকে থামাননি, তিনি থামিয়েছিলেন একটি পুরনো ও অকেজো রাজনৈতিক সংস্কৃতিকে, আর সেই সঙ্গে সূচনা করেছিলেন নিয়ম, শৃঙ্খলা ও জবাবদিহিতার এক নতুন যুগের। দর্শক, আপনি কি মনে করেন স্পিকারের এই কঠোরতা সঠিক ছিল, নাকি মন্ত্রীর আবেগ আর একটু সময় পাওয়ার যোগ্য ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্টসে লিখতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন নিয়মের সামনে ক্ষমতার দাপট কতটা তুচ্ছ হতে পারে। স্পিকারের এই দৃঢ় অবস্থান আমাদের একটা শিক্ষা দেয়, ব্যক্তিগত শোক হোক বা রাজনৈতিক উচ্চাভিলাষ, কোনো কিছুই নিয়মের চেয়ে বড় নয়। তিনি দেখিয়েছেন স্পিকারের চেয়ারে বসা মানুষটি তখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠানের প্রতীক। সেখানে আবেগ নয়, সত্য ও নিয়মই শেষ কথা। তো বন্ধুরা, নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।